সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। আজকে আমি ইতিহাস নিয়ে কিছু বলার জন্য আপনাদের সামনে এসেছি। মূলত আমি ইতিহাসের একজন পাঠক মাত্র, ছাত্র মাত্র, কিন্তু যেটুকু ইতিহাস পাঠের সূত্রে আমার উপলব্ধি হয়েছে সেটুকুই আপনাদের কাছে আমি ভাগ করে নেবার চেষ্টা করব। এখন একটা প্রবণতা দেখা যাচ্ছে যে কলেজগুলিতে ইতিহাস পাঠের জন্য আগ্রহী ছাত্রছাত্রীর সংখ্যা অনেক কমে গেছে। আমি প্রথমেই যে বিষয়টার উপর আলোকপাত করতে চাই যে কেন ইতিহাস পাঠের এই আগ্রহ কমার কারণ এবং কেন এই আগ্রহ কমা উচিত নয়। আগ্রহ কমার একটা কারণ, দীর্ঘদিন ধরে স্কুল সার্ভিস কমিশনের কোনো রিক্রুটমেন্ট নেই। কলেজ সার্ভিস কমিশনে প্রচুর ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও কলেজে সেখানে রিক্রুটমেন্ট নেই। সুতরাং ইতিহাস পাঠে যারা উচ্চতর স্তরে পাঠ করতে আগ্রহী তারা ইতিহাস বিষয়টি নিতে দ্বিধা বোধ করছেন। এটা স্বাভাবিক, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে নিউ এডুকেশন পলিসি এবং তার কিছুটা আগে থেকেও, তার এডুকেশন পলিসির আগে 2017 থেকে যেটা চালু হয়েছিল, সেখানে ইতিহাস বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে আমরা 90-এর দশক, 00 দশকে যেভাবে ইতিহাস যে পাঠ্যক্রম পড়তাম সেই পাঠ্যক্রমের একটা পরিবর্তন ঘটে গেছে। আপনারা দেখবেন এখন অনার্স লেভেলে যে সিলেবাসটা রয়েছে সেখানে এসিসি বলে একটি পেপার আছে। এসিসির ফুল ফর্ম হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কারিকুলাম। তো স্কিল এনহ্যান্সমেন্ট কারিকুলামটা কি? যেমন এসিসিতে আমি কতগুলো যে পোর্শন, যতগুলো সাবজেক্টের কথা উল্লেখ করা হয়েছে তার কতগুলো সাবজেক্টের কথা বলছি। এক হচ্ছে মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ ম্যানেজমেন্ট, অর্থাৎ মিউজিয়াম এবং আর্কাইভ। কোনো কোনো ইউনিভার্সিটিতে এর সঙ্গে আর্কিওলজিও যোগ করা হয়েছে। কেন হলো? শুধুমাত্র ভারতের ইতিহাস বা ইউরোপের ইতিহাস পাঠ করেই তো চলে যাচ্ছিল এতদিন, কিন্তু আগামী দিনে এটা ঢোকানো হয়েছে এই কারণে যে ইতিহাসে শুধুমাত্র যে স্কুল এবং কলেজে যে চাকরিগুলো আছে তার বাইরেও ইতিহাস পাঠ করে কিন্তু চাকরি পাওয়া যায়, যেতে পারে। সেই সুযোগগুলো বৃদ্ধি করা, অনার্স লেভেলে পড়াশোনার সঙ্গে সঙ্গে সেই সম্পর্কে অবহিত করা, পরবর্তীকালে মাস্টার্স বা তার উচ্চতর কার্যক্রমে পাঠ্যক্রমে সেগুলোকে আরো পরিশীলিত করে নেওয়া, যাতে চাকরির ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়। যেমন মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ ম্যানেজমেন্ট যদি পড়া থাকে তাহলে মিউজিয়ামগুলোতে প্রচুর কিউরেটর এবং অন্যান্য পোস্টে চাকরির সুযোগ আছে। সেই চাকরিগুলো কিন্তু আমরা ইতিহাস পাঠের মধ্য থেকে, ইতিহাস পাঠ যদি সঠিকভাবে করি সেই সুযোগটা কিন্তু আমরা গ্রহণ করতে পারি। আর্কাইভগুলোতেও আমরা সেই সুযোগটা গ্রহণ করতে পারি। এবং এই বিশ্বায়নের যুগে বিভিন্ন কর্পোরেট কোম্পানি তারা নিজেরাও তাদের আর্কাইভ এবং মিউজিয়াম তৈরি করছে, শুধুমাত্র সরকারি ক্ষেত্রের উপর নির্ভর করে থাকলেও না চললে, নির্ভর না করলেও চলবে। যেমন আমি একটা উদাহরণ দিই, একটি বিখ্যাত কোম্পানি, তারা টয়লেট বিক্রি করে, টয়লেটের সরঞ্জাম বিক্রি করে, তারা একটা টয়লেট মিউজিয়াম করে রেখেছে। বিভিন্ন যে কর্পোরেট কোম্পানিগুলো আছে তারা তাদের বিভিন্ন সময়ের প্রোডাক্টগুলো, যেমন বিভিন্ন কার কোম্পানিগুলো তাদের বিভিন্ন সময়ে যেসব কার বা গাড়ি তৈরি করেছে সেগুলোর জন্য তারা একটা মিউজিয়াম করে সেগুলোকে প্রিজার্ভেশন করে। এগুলোকে কালেকশন, এইগুলি কালেকশন বা আর্টিফ্যাক্টস যেগুলো আছে সেই আর্টিফ্যাক্টসগুলোর কালেকশন প্রসেস, সেগুলির কনজারভেশন প্রসেস, সেগুলির প্রিজার্ভেশন প্রসেস, সেগুলির ডিসপ্লে প্রসেস, সব কিছুই কিন্তু একটা মেথড বা মেথডোলজি মেনে করা হয়। এগুলো কিন্তু আমাদের আগে জানার সুযোগ ছিল না, অন্তত অনার্স লেভেলে। আবার আর্কিওলজি মাস্টার্সে পড়ানো হয়, কিন্তু আর্কিওলজি অনার্স লেভেল থেকে যদি বেসটা একটু ক্লিয়ার না থাকে
তাহলে আর্কিওলজি কিন্তু মাস্টার্স লেভেলে গিয়ে একটু অসুবিধায় তৈরি হয়। তাহলে আমরা যদি এই সাবজেক্টগুলো ভালো করে পড়ি, তাহলে মিউজিয়াম, আর্কাইভ এবং আর্কিওলজিক্যাল সার্ভের যে বিভিন্ন চাকরিগুলো আছে, সেই চাকরিগুলোর সুযোগ কিন্তু আমরা গ্রহণ করতে পারি। আমি আরেকটা এসএসসি পেপার বা স্কিল এনহান্সমেন্ট কোর্স পেপারের উল্লেখ করছি, সেটা হচ্ছে হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম। কোথাও কোনো ইউনিভার্সিটিতে ইন্ডিয়ান হেরিটেজ নামে আছে, কোথাও হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম নামে আছে। এই হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম সাবজেক্টটাতে হেরিটেজ কি, ট্যাঞ্জিবল হেরিটেজ কি, ইনট্যাঞ্জিবল হেরিটেজ কি, হেরিটেজ প্রিজার্ভেশনের জন্য কি কি আইন রয়েছে, কোন কোনগুলি হেরিটেজের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে হেরিটেজ সাইটের বা হেরিটেজের মর্যাদা লাভ করেছে, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। তার সঙ্গে ট্যুরিজমকে যোগ করা হয়েছে। তার কারণ হচ্ছে হেরিটেজ ট্যুরিজম এখন পৃথিবীর একটা অন্যতম, মানে বলা যেতে পারে, লাভজনক ব্যবসা। তো এই ক্ষেত্রে ট্যুরিজমের কোর্সটার সঙ্গে যদি হেরিটেজকে মিলিয়ে আমরা পড়াশোনা করি, তাহলে কিন্তু আমরা বিভিন্ন কোম্পানিতে যারা হেরিটেজ ট্যুরিজম পড়ায় নিয়ে কাজ করে, ব্যবসা করে বা কোম্পানি খুলেছে, সেখানে কিন্তু আমরা কাজের সুযোগ আমাদের সামনে উঠে আসতে পারে। এছাড়াও আরো অনেক কোর্স আছে, এসএসসিতে আরো বিভিন্ন ধরনের কোর্স আছে। যেমন একটা আছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন টু ইন্ডিয়ান আর্ট, ভারতীয় শিল্পকলা। এখানে কিন্তু বাবর, আকবর বা অশোক কোন ঐতিহাসিক স্থাপত্য তৈরি করেছিলেন, বা অবনীন্দ্রনাথ ঠাকুর বা অন্যান্য শিল্পীরা কি কি ছবি, নন্দলাল বসু কি কি ছবি এঁকেছিলেন, কত সালে এঁকেছিলেন, সেই সাল তারিখ মুখস্থ করতে বলা হয়নি। এখানে প্রাগৈতিহাসিক কাল থেকে যে বিভিন্ন ধরনের ছবি আঁকা হয়েছে, তার ইতিহাসগুলো সংক্ষেপে বর্ণনার পর এই যে আর্কিটেকচারগুলোর মানে বৈশিষ্ট্যগুলো কি, অর্থাৎ এই একটা আর্কিটেকচার, একটা স্তূপা আর্কিটেকচার, তার কোথায় কি কি থাকে। সাউথ ইন্ডিয়ান মন্দিরের যে আর্কিটেকচার, সেই আর্কিটেকচারের মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, আর কোন আর্কিটেকচারটা আমরা কিভাবে দেখলে, কোন মন্দিরটাকে কিভাবে দেখলে চিনতে পারবো। এমনকি যেভাবে পড়ানো হয়, মানে সিলেবাসটা দাঁড় করানো হয়েছে, কোনটা চোল যুগের আর্কিটেকচার, কোনটা পল্লব যুগের আর্কিটেকচার, কোনটা পাণ্ড্য যুগের আর্কিটেকচার, সেগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। এবার আমরা যদি হেরিটেজ, ট্যুরিজম, আর্কিটেকচার এবং একই সঙ্গে আবার দেখা যাচ্ছে যে পেন্টিংস এর উপরও বিশদ আলোচনা আছে সিলেবাসটার মধ্যে, এবং একদম মডার্ন পেন্টিং সম্পর্কে, মানে ওর কোনো সাল মেনশন করা নেই, অর্থাৎ আমরা 2020-র পেন্টিংস পর্যন্ত ওর মধ্যে সিলেবাসে ঢুকতে পারে। তাহলে আমরা যদি পেন্টিংস নিয়ে স্পেশাল ইস্যু লিখতে চাই পেপারে, নিউজ পেপারে আর্টিকেল লিখতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ছবি দেখার অভ্যাসটা, ছবি চেনার অভ্যাসটা কিন্তু এখানেই করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ছবির ইতিহাস বলা হয়নি, অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়ানো হচ্ছে না, অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবির বৈশিষ্ট্য পড়ানো হচ্ছে, নন্দলাল বসুর ছবির বৈশিষ্ট্য পড়ানো হচ্ছে, রামকিঙ্কর বেজের ভাস্কর্যগুলি এবং তার বৈশিষ্ট্যগুলি পড়ানো হচ্ছে। তো এই ধরনের কোর্সগুলোর জন্য, এই ধরনের পাঠ্যক্রমগুলো তৈরি করাই হয়েছে আমাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য। যারা ইতিহাস পাঠ করেন বা ইতিহাসের ছাত্রছাত্রী, তারা যখন উচ্চতর ক্ষেত্রে যাবেন বা চাকরির ক্ষেত্রে যখন যাবেন, এটা হচ্ছে সায়েন্সে যেমন প্র্যাকটিক্যাল থাকে, ইতিহাসের এটা প্র্যাকটিক্যাল কোর্স, যেগুলো হচ্ছে আমাদের জীবন এবং জীবিকার ক্ষেত্রে সাহায্য করতে পারে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এগুলো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যারা পড়াচ্ছেন, তারা এই সাবজেক্টগুলো পড়াতে আগ্রহী নন বা এই সাবজেক্টগুলো এড়িয়ে যান। এবং কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে, যেমন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, এটিকে নম্বর দেওয়ার একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছে, যাতে বই পড়া যাবে না, পুরোটাই প্রজেক্ট। আর প্রজেক্ট আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বা কলেজগুলোতে কিভাবে হয়, সে তো আমরা সকলেই জানি। কিন্তু এই বইগুলো যদি পড়া থাকে, ছাত্রছাত্রীদের বইগুলো পড়তেও যদি ছাত্রছাত্রীরা আগ্রহী থাকেন, এই ধরনের বইগুলো যদি পড়ে একটা ভিত তৈরি করে রাখেন। আমি এমন একটা বলছি, হেরিটেজ ট্যুরিজমটা আপনারা পড়লেন, তার সঙ্গে ইন্ডিয়ান আর্টটা পড়লেন। ইন্ডিয়ান আর্টটা পড়ার পর আপনারা যদি চলে যান ম্যাক্স মুলার ভবন, একটা জার্মান ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের একটা ডিপ্লোমা কোর্স বা এ লেভেল বি লেভেল কোর্স অব্দি একটা কোর্স করে রাখলেন।
যেটা ম্যাক্সমূলার ভবনে না করলেও বেলুড়ে একটা পড়ানো হয়, গোলপাক রামকৃষ্ণ মিশনে পড়ানো হয়, আরও অনেক জায়গাতেই পড়ানো হয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়েও পড়ানো হয়। উম, তো এইগুলো জানা থাকলে এরপর এটা যদি জার্মান বা ফ্রেঞ্চ জানা থাকে, ধরুন আপনার জার্মান ল্যাঙ্গুয়েজটাও শেখা আছে এগুলোর সঙ্গে সঙ্গে, তখন আপনি একটা জাস্ট একটা কার্ড তৈরি করবেন, করে জার্মান ল্যাঙ্গুয়েজ আপনার একটা সিভি তৈরি করে ম্যাক্সমূলার ভবনে দিয়ে আসবেন। প্রত্যেক বছর প্রচুর পরিমাণ জার্মান এবং ফ্রেঞ্চ ট্যুরিস্ট ভারতবর্ষ ভ্রমণে আসেন। তাদের ক্ষেত্রে আপনি কিন্তু ট্যুর গাইড হিসেবে কাজ করতে পারবেন, এবং ইনকামটা হবে ইউরোতে। ইউরো মানে বুঝতে পারছেন যে 1 ইউরো মানে কত টাকা। তাহলে আপনি যে টাকাটা ইনকাম করবেন 2 বা 3টে ট্যুর গাইড হিসেবে, সেটা একজন কলেজের অধ্যাপক হিসেবে সারা বছরে যা ইনকাম হবে তার থেকে বেশি। সুতরাং সবাই যে স্কুল এবং কলেজে চাকরি করতে হবে এর কোনো মানে নেই, যদি আপনারা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সগুলো ভালো করে পড়াশোনা করেন। আমি বোঝাতে পারলাম তো বিষয়টা? এবার গুরুত্বটা বুঝতে হবে ছাত্রছাত্রীদের, এবং ছাত্রছাত্রীদের বিষয়টা বোঝাতে হবে অধ্যাপক অধ্যাপিকাদের। তাদের হয়তো একটু কষ্ট হবে নতুন করে বইগুলো পড়ে তারপর ছাত্রছাত্রীদের কাছে বিষয়টাকে আনন্দদায়ক হিসেবে উপস্থাপন করতে। এবং ছাত্রছাত্রীরা যদি সেই সুযোগটুকুও না পান, তাহলে ছাত্রছাত্রীদের উচিত নিজেরাই পাঠ্য বই কিনে বই পড়ে, প্রথমে একটা বেসিক বই পড়তে হবে, তারপর রেফারেন্স বই পড়ে যদি সম্ভব হয় আরো বেশি নিজের নলেজকে আপগ্রেড করার জন্য। এটা গেল একটা কথা। তার কারণ হচ্ছে আমরা ধরে নিয়েছি স্কুল সার্ভিস এবং কলেজ সার্ভিস ছাড়া ইতিহাস পাঠের কোনো জায়গা নেই। আচ্ছা, স্কুল সার্ভিস কলেজ সার্ভিস তো বললাম যে খুব একটা ভ্যাকেন্সি এখন থাকছে না, বা বিভিন্ন ধরনের ঘটনা আপনারা সবাই জানেন, আমি বিষয়ে আলোচনা করতে চাইছি না। কিন্তু বলুন তো, যত ছাত্রছাত্রী ইতিহাস পাঠ করে বেরোচ্ছেন কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে, যদি সবকিছু ঠিকঠাকও থাকতো, তাহলেও কি স্কুল সার্ভিস বা কলেজ সার্ভিসে যা ভ্যাকেন্সি হওয়া উচিত সেটাও যদি থাকতো, তাহলেও কি সবাই ইতিহাস বিষয়ে যারা পাঠ করছেন তারা কি চাকরির সুযোগ পেতেন? পেতেন না। সুতরাং যেগুলোকে বলা হয় টেকনিক্যাল কোর্স, যেমন ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট বা ডাক্তারি, এই যে প্রফেশনগুলো যেমন একটা লুক্রেটিভ একটা হ্যান্ডসাম স্যালারি পাওয়া যায়, হ্যান্ডসাম ইনকাম করা যায়, তার জন্য ছেলে মেয়েরা বা নার্সিং মেয়েরা এখন নার্সিংয়ে যাচ্ছে, নার্সিং এর দিকে চলে যাচ্ছেন অন্তত কিছু ইনকাম হবে বলে। তো আমাদের তো পড়াশোনার আরেকটা লক্ষ্য যে কিছু আয় করে জীবিকা নির্বাহ করব। তো জীবিকা নির্বাহ করতে গেলে কিন্তু আপনাকে ট্র্যাডিশনাল যে পপুলারিস্টিক হিস্ট্রি সেগুলোকে বাদ দিয়েও, বা ইন্ডিয়ান হিস্ট্রি, ইউরোপিয়ান হিস্ট্রি, এগুলোকে বাদ দিয়েও স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। গ্রহণ করবেন কি না করবেন সবটাই আপনার উপর ডিপেন্ড করবে। এবার আমি আরেকটা বিষয়ে অবতারণা করব যে ইতিহাস বিষয়টা কিভাবে পড়তে হয়। অ্যাকচুয়ালি ইতিহাস বিষয়টা আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে ইতিহাস মুখস্থ করার বিষয় না, আত্মস্থ করার বিষয়। একটা উদাহরণ দিই। একটি হাতি, তার বিশাল চেহারা, সে সারাদিনে প্রচুর খায়। দিনের শেষে সে যে বর্জ্য পদার্থ নিষ্কাশন করে, যেগুলো খায় সেগুলো নিষ্কাশন করে, সেই নিষ্কাশিত যে পদার্থটি আছে তার কোনো গুণাগুণ নেই। এবং হাতির এত বড় দেহটি থাকলেও হাতি যে দুধ উৎপাদন করে তা শুধুমাত্র এতটাই অল্প যে শুধুমাত্র তার সন্তানদেরই সে প্রতিপালন করতে পারে। কিন্তু গরু হাতির চেয়ে কম আয়তন বিশিষ্ট বা কম চেহারা বিশিষ্ট একটি প্রাণী। সে কি করে? সে সারাদিন খায়, যখন ইচ্ছা পায় পেট ভরে খায়। খাওয়ার পর রাত্রিবেলা কি করে, সে সেগুলোকে আবার বার করে নিয়ে আসে পাকস্থলী থেকে মুখে, আবার একবার চিবায়, জাবর কাটে, জাবর কেটে তারপর আবার পেটের মধ্যে ঢুকিয়ে তার ফলে যে হজমটা হয়, অর্থাৎ প্রথমে মুখস্থ তারপর আত্মস্থ, তখন সে যে দুধটা উৎপাদন করে পরদিন সকালে সেটা সে নিজের সন্তানদের তো খাওয়াতে পারেই, আমাদের মতো মানুষ
বা মানুষের যারা সন্তান তারাও কিন্তু সেই দুধ খেয়ে বেঁচে থাকতে পারে, এবং গরুর অন্যান্য যে বর্জ্য পদার্থ সেটিও কিন্তু আমাদের জীবনে অনেক কাজে লাগে। অর্থাৎ ইতিহাস পাঠ করতে গেলে ওই গরুর উদাহরণটি আমাদের মনে রাখতে হবে, আত্মস্থ করতে হবে, মুখস্থ। আসলে আমরা ইতিহাস যখন পাঠ করি আমাদের মনে রাখতে হবে, ইতিহাস যে কোনো সাবজেক্টই, আমি শুধু ইতিহাস বলছি না, যে কোনো সাবজেক্টই আমাদের গভীরভাবে ভালোবেসে পাঠ করতে হবে এবং তার উপর দখল রাখতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি যে সাবজেক্ট কথাটা কোথা থেকে এসছেন জানেন? সাবজেক্ট কথাটা এসছে ইউরোপের সামন্ততন্ত্রের লর্ড সাবজেক্ট রিলেশনশিপ থেকে। লর্ড মানে হচ্ছে সামন্তপ্রভু, সাবজেক্ট মানে হচ্ছেন তার প্রজা। অষ্টম শতাব্দীতে যখন সামন্ততন্ত্রের উত্থান ঘটেছিল, অষ্টম শতাব্দী থেকে, তখন দেখা গেছিল যে লর্ড বা প্রভু তার প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতেন, তার বিনিময়ে কিন্তু তিনি মন্দির তৈরি করতেন, চার্চ তৈরি করতেন, প্রজাদের রাস্তাঘাট তৈরি করে দিতেন, সেচ খালের ব্যবস্থা করতেন, কৃষির উন্নতির জন্য ব্যবস্থা করতেন, পানীয় জলের ব্যবস্থা করতেন, শুধু খাজনা আদায় করেই ছেড়ে দিতেন না। কিন্তু পরবর্তীকালে সামন্তবাবুরা শুরু করলেন, দিনের পর দিন যা হয়, পাওয়ার করাপস অ্যাবসলিউট, পাওয়ার করাপস অ্যাবসলিউটলি, ক্ষমতা দুর্নীতিগ্রস্ত করে, চূড়ান্ত ক্ষমতা চূড়ান্তভাবে দুর্নীতিগ্রস্ত করে। সামন্তবাবুরাও তাদের ভোগ বিলাসে মত্ত হয়ে উঠলেন এবং তার ব্যয় নির্বাহের জন্য কৃষকদের চরমভাবে শোষণ করতে শুরু করলেন। খাজনার পরিমাণ বৃদ্ধি পেল, শুধু ফসল থেকে নয়, নুন থেকে শুরু করে আরো অনেক কিছুর উপরে তারা যেভাবে খুশি খাজনা আদায় করতে থাকলেন, যে কৃষকের হাতে শেষ পর্যন্ত নিজের ভরণ মানে অন্য যে সংস্থান সেটুকুরও উপায় থাকলো না, তারা অপুষ্টিতে ভুগতে থাকলো, দুর্বল হয়ে পড়ল। এরকম একটা পরিস্থিতিতে 1453 খ্রিস্টাব্দে যখন প্লেগ মহামারী দেখা দিল, তখন সেই দুর্বল অপুষ্টিতে ভোগা কৃষকেরা দলে দলে মারা গেল, দলে দলে মারা গেল। তার ফলে কৃষি উৎপাদনের জন্য প্রয়োজনীয় যে শ্রমিকের যোগান, সেটা আর সামন্তবাবুদের থাকলো না। তার ফলে যে সামন্তবাবুরা পায়ে পা তুলে খেতেন, সেই সামন্তপ্রভুরা এবার সংকটে পড়লেন, সামন্ততন্ত্র একটা সংকটের মধ্যে পড়লেন এবং আস্তে আস্তে সামন্ততান্ত্রিক কাঠামো ভেঙে পড়তে থাকলো। ফরাসি বিপ্লবের সময় সামন্ততন্ত্রের চূড়ান্তভাবে শেষ, সামন্ততন্ত্রের কফিনে শেষ পেরেকটি পোতা হয়ে গেল। আমি যেটা বলতে চাইছি যে সাবজেক্ট মানে হচ্ছে প্রজা। আপনি যদি ইতিহাস পড়েন, আপনি হচ্ছেন ইতিহাসের লর্ড, আর ইতিহাস হচ্ছে আপনার সাবজেক্ট মানে প্রজা। আপনি যদি প্রজাকে প্রয়োজনীয় উপাদানগুলো না দেন বা প্রজাকে যদি ভরণ পোষণ না করেন, প্রজাকে যদি রক্ষণাবেক্ষণ না করেন, অর্থাৎ ইতিহাস পাঠ যদি না করেন, ইতিহাসের জন্য যদি সময় না দেন, ইতিহাসের জন্য যদি না ভাবেন, ইতিহাস পাঠ সম্পর্কে না ভাবেন, তাহলে ইতিহাসও কিন্তু আপনার ভরণ পোষণের কথা ভাববে না। এ তো গেল ইউরোপের উদাহরণ। এবার একটু ভারতবর্ষের উদাহরণ দিয়ে দেখা যাক। গুপ্ত যুগে বিষয়, বাংলায় সাবজেক্টকে বলে বিষয়, গুপ্ত যুগে বিষয় বলতে জেলাকে বোঝানো হতো। জেলা বলতে একটা নির্দিষ্ট এলাকা, এখন তো জেলা বলতে জানেন একটা এলাকা, অর্থাৎ বিষয় হচ্ছে একটা এলাকা। ইতিহাস আমার বিষয় হচ্ছে এমন একটা এলাকা যেটা আমার দখলে আছে, যেটা আমার অধিকারে আছে। অর্থাৎ ইতিহাস আমি পাঠ করি, কিন্তু ইতিহাসের উপরে আমার দখল নেই। ইতিহাস আমার বিষয়, কিন্তু সেই এলাকার উপর আমার দখল নেই। তাহলে কিন্তু সেই এলাকা থেকে যে রাজস্ব বা যে অন্যান্য উপাদান যা আপনি সংগ্রহ করতে পারবেন, যা আপনার জীবন জীবিকাকে সুরক্ষিত রাখতে পারবে, সেটা আপনি কিন্তু কখনো পারবেন না। সুতরাং এই সাবজেক্ট এবং বিষয় দুটো উদাহরণ দিয়ে আমি বোঝালাম যে ইতিহাস পাঠ করতে গেলে আমাদের কিন্তু সাবজেক্টের উপর বা বিষয়ের উপর দখল তৈরি করতে হবে। শুধুমাত্র নোট বই পড়ে বা নোট মুখস্থ করে কিন্তু এটা সম্ভব নয়। প্রথমে বই পড়তে হবে, অর্থাৎ
সারাদিন গরু যেটা করে সেই তথ্যগুলো সংগ্রহ করতে হবে, তারপর রাত্রে বসে জাবর কাটতে হবে, গিয়ে ভাবতে হবে বিষয়টা নিয়ে, নিজের মতো করে ভাবতে হবে, নিজের মতো করে লিখতে হবে, নিজের মতো করে ইতিহাসকে জীবনে প্রয়োগ করতে হবে। রেনে দেকার্ত একটা কথা বলেছিলেন, আই থিঙ্ক দেয়ারফোর আই অ্যাম। আমরা যে বেঁচে আছি তার প্রধান লক্ষণ এই নয় যে আমরা খাই দাই ঘুরে বেড়াই জামা কাপড় পরি, তা নয়। একজন মানুষ তিনি বেঁচে থাকেন তার ভাবনার মধ্য দিয়ে। তিনি মানুষ অন্যান্য জন্তুর থেকে উন্নত এই কারণে, তার কারণ মানুষ অন্যান্য জন্তুদের থেকে অনেক বেশি চিন্তা করতে পারে, অনেক বেশি উদ্ভাবনী শক্তির পরিচয় দিতে পারে। তার ফলে মানুষ কিন্তু অন্যান্য জীবজন্তু এমনকি পরিবেশের উপরেও, তার পরিবেশ থেকেও তার নিজস্ব উপাদানগুলো, প্রয়োজনীয় উপাদানগুলো সংগ্রহ করতে পারে, প্রকৃতি থেকেও সংগ্রহ করতে পারে। এবার আমি আরেকটা বিষয়ে চলে যাই, সেটা হচ্ছে ইতিহাস পাঠ করে আমরা কি ভূমিকা পালন করব সমাজ এবং সভ্যতার ক্ষেত্রে। ধরুন সরকারের কোনো কাজকর্মের ক্ষেত্রে ইতিহাস পাঠের কি গুরুত্ব আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই, যে ধরুন কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার মানে আমি একটা ট্রেন দিয়ে বোঝাই। ধরুন রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে যাচ্ছে দিল্লি। আপনারা খেয়াল করে দেখবেন যে হাওড়া থেকে যখন দিল্লি যায়, তখন এই দিল্লি যাবার পথে একবার গোমো স্টেশনে ট্রেনটার দাঁড়ায় অনেকক্ষণ ধরে, সেখানে ড্রাইভার চেঞ্জ হয়, জল টল ভরা টরা হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা একটু দেখা হয়, ইঞ্জিন টিঞ্জিন একটু চেক করা হয়, আবার ট্রেনটা যাত্রা শুরু করে মোগলসরাই মানে বেনারসের কাছে মোগলসরাই স্টেশনে যায়। সেখানে আবার এক প্রক্রিয়া হয়, তারপর মোগলসরাই থেকে আবার দিল্লিতে গিয়ে ট্রেনটি গন্তব্যে পৌঁছায়। তো এই হাওড়া থেকে গোমো অবধি আমরা ধরে নিতে পারি 5 বছর টার্ম, গোমো থেকে মোগলসরাই 5 বছর টার্ম, মোগলসরাই থেকে দিল্লি 5 বছর টার্ম, আবার একটু বাড়িয়ে নিই, যদি এটা জম্মু তাওয়াই হয় তাহলে দিল্লি থেকে জম্মু তাওয়াই আবার 5 বছর টার্ম। এইভাবে একটা সরকার চলে। আবার আমি রাজ্য সরকার যদি বলি, ছোট সরকার, ছোট কেন্দ্রের অধীনে, ধরুন হাওড়া থেকে একটি ট্রেন যাচ্ছে আসানসোল পর্যন্ত, তা হাওড়া থেকে আসানসোল পর্যন্ত যায়, আবার আসানসোলের ড্রাইভার চেঞ্জ হয়, আবার নতুন ড্রাইভার ওখান থেকে আসে, ব্যাক করে হাওড়াতে এসে পৌঁছায়। এবার ড্রাইভারকে, এই ড্রাইভার হচ্ছে দেশ যারা চালনা করেন, রাজ্য যারা চালনা করেন তারা, অর্থাৎ প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী। তাহলে এরা প্যাসেঞ্জারদের থেকে আলাদা কোথায়? না রে, এরাও মানুষ, এরাও প্যাসেঞ্জার। কিন্তু প্যাসেঞ্জাররা জানেন যে এরা বিশেষ যোগ্যতায় উত্তীর্ণ হয়ে, বা ড্রাইভিং প্লেনের পাইলটের যে প্রয়োজনীয় যে কাজগুলো আছে সেই কাজগুলোর যোগ্যতা অর্জন করে তারা ট্রেনটাকে চালাচ্ছেন। এবং একজন ড্রাইভার, আমি ওই কেন্দ্রীয় সরকারের কথা বলছি, অর্থাৎ রাজধানী এক্সপ্রেসের কথা বলছি, একজন ড্রাইভার তিনি হাওড়া থেকে গোমো অবধি ট্রেনটাকে নিয়ে যান, তিনি দিল্লি অবধি যান। যখন গোমোতে ট্রেনটা থেকে গেল, নতুন ড্রাইভার আবার ট্রেনটা নিয়ে গেলেন, তখন তিনি কিন্তু ট্রেন থেকে নেমে আবার প্যাসেঞ্জারের মতোই, অন্য কোনো ট্রেন নিয়ে আসেন না, প্যাসেঞ্জারের জায়গাতে বসে তিনি ফিরে আসেন। অর্থাৎ প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেল, তিনি আবার সাধারণ নাগরিকের জায়গাতে ফিরে এলেন, প্যাসেঞ্জারের জায়গাতে ফিরে এলেন। এবার ইতিহাসের ছাত্রের ভূমিকা হচ্ছে একটা কেবিন ম্যানের। যখন সরকার বা কোনো প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়, তখন যখন ট্রেনটা যায়, ধরুন কেবিনম্যান কি করে? কেবিনম্যান একটা লাল ফ্ল্যাগ বা গ্রিন ফ্ল্যাগ দেখায় ড্রাইভারকে, ড্রাইভার সেই চিহ্নটা থেকে বুঝতে পারে যে তাকে এগিয়ে যেতে বলা হচ্ছে, তিনি ঠিক কাজ করছেন, না তিনি এখন থেমে যেতে বলা হচ্ছে, তিনি ঠিক জায়গায় নেই, পরিস্থিতি ঠিক নয়। বুঝতে পারলাম?
কেভিন ম্যানকে কেন এই দায়িত্বটা দেওয়া হয়েছে? কারণ কেভিন ম্যান জানেন যে কোন কোন ট্রেন এর আগে ওখান থেকে পেরিয়ে এসছে, আর তার কাছে খবর আছে যে পিছন থেকে আর কোন কোন ট্রেন আসছে। সুতরাং তিনি সবসময় চেষ্টা করেন যে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা যেন না ঘটে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন উদ্ভব না ঘটে, সভ্যতা, সমাজ, সরকার যেন ঠিকঠাক এগিয়ে যায়, দেশ যেন ঠিকঠাক এগিয়ে যায়। এখন ধরুন কেভিন ম্যান লাল ফ্ল্যাগ দেখিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও ড্রাইভার ট্রেনটি চালাচ্ছেন। অর্থাৎ ইতিহাসের পাঠক বা ছাত্র বা ইতিহাসবিদ তিনি বলছেন যে পথটা ঠিক নয়, সামনে বিপদ, এই পথে চলাটা উচিত নয়, তারপরেও ড্রাইভার ট্রেনটা চালিয়ে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দুটো পরিস্থিতি হতে পারে। প্যাসেঞ্জাররাও কিন্তু দেখতে পাচ্ছেন যে রেড সিগন্যাল থাকা সত্ত্বেও ড্রাইভার ট্রেনটা চালিয়ে নিয়ে যাচ্ছেন। প্যাসেঞ্জাররা যদি মনে করেন যে এটা খুব বেশি বিপদ না সামনে নেই, তাহলে ওরা কি করতে পারেন যে পরের স্টেশনে যেখানে ট্রেনটা থামবে সেখানে নেমে ইয়েকে বলতে পারেন, যে স্টেশন মাস্টারকে বলতে পারেন একটু ড্রাইভারের সঙ্গে কথা বলুন, উনি ড্রিঙ্ক ফিঙ্ক করে নেই তো, বা ওনার কি অসুবিধা আছে, উনি রেড সিগন্যাল দেখা সত্ত্বেও ট্রেনটা কেন চালিয়ে নিয়ে যাচ্ছেন। যদি দেখা যায় তিনি দোষী, তখন তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে অন্য ড্রাইভারকে নিয়োগ করা যেতে পারে, অর্থাৎ মুখ্যমন্ত্রী বা রাজ্যকে চেঞ্জ করা যেতে পারে। এটাকে বলা হয় ইতিহাসে সংস্কার, রিফর্ম। এইবার সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা অতিক্রম করতে হবে। ট্রেনটা কিন্তু ঠিকমতো যাচ্ছে না বলে প্যাসেঞ্জারদের মনে হচ্ছে, এবং একটা বড় বিপদ হতে চলেছে। এমনি প্যাসেঞ্জারদের কোনো রাইট নেই, আইনগতভাবে তাদের একটা বাধা থাকে যে তারা কিন্তু চেন পুল করে ট্রেনটা থামাতে পারেন না, তাতে ফাইন হয়। কিন্তু যদি তারা মনে করেন যে বিপদটা তাদের জীবনের ঝুঁকি তৈরি করতে পারে, তাহলে কিন্তু তখন আইন তাদের সেই অধিকারটাও দিয়েছে যে চেনটা পুল করে ট্রেনটা থামানো। অর্থাৎ এটাকে বলা হয় বিপ্লব, সরকারটাকে বদলে দেওয়া, ট্রেনের ড্রাইভারকে জোর করে আসন থেকে নামিয়ে দেওয়া, ট্রেনটাকে থামিয়ে তারপর সঠিক আবার ড্রাইভার নির্বাচন করে গন্তব্যে পৌঁছে দেবে। অর্থাৎ ইতিহাস পাঠ করে কিন্তু আমরা অতীতকে জানি, তার বেসিসে বর্তমানকে বিশ্লেষণ করি, আর ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করি। এটাই হচ্ছে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। ইতিহাসের ছাত্রদের, ইতিহাসের পাঠকদের, ইতিহাসের ইতিহাসবিদদের এই দিকটা খেয়াল রেখেই কাজ করতে হয়। সাধারণ মানুষকেও তাই এই বিষয়টা খেয়াল রাখতে হয়, ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয় কিছুটা। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে ইতিহাস না পড়ে তাদেরকে একটু ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করতে হয়। এখন তো অনেক সুবিধাই হয়ে গেছে, বইপত্রও লাগে না, গুগল থেকে সার্চ করে যে বিষয়ে আগ্রহ সে বিষয়ে জানা যায়। এমনকি চ্যাট জিপিটি, এআই যদি কোনো একটা তথ্য জানার থাকে সেখানে প্রশ্ন আপনি টাইপ করবেন, ও সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে। আপনি যদি সোর্স চান, সোর্সও দিয়ে দেবে। সুতরাং এখন আর যে বাড়িতে এই আমার পিছনে যেমন রয়েছে এতগুলো বই, এত বইয়ের অত কিছু লাগে না। আপনার আগ্রহ, কৌতূহল মেটানোর জন্য এখন নেটওয়ার্ক কানেকশন থাকলেই আপনি সেই সুযোগটা গ্রহণ করতে পারেন। টেকনোলজির এই সুযোগটা গ্রহণ না করতে আপত্তি না থাকার কোনো কথা নয়। আবার আমি পুরোনোটাই ফিরে যাই, একদম প্রথমে যেখানে শুরু করেছিলাম। ইতিহাস পাঠের মাধ্যমে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের মধ্য দিয়ে আমরা চাকরির সুযোগ পেতে পারি। আবার শুধু ওই চাকরিও নয়, সরকারের বিভিন্ন চাকরি, সেই চাকরিতেও কিন্তু আমরা ইতিহাস পাঠের লাভ সেটা গ্রহণ করতে পারি। যেমন জিকে বলে যে কোনো কম্পিটিটিভ এক্সামে যে প্রশ্নগুলো থাকে তার একটা বড় অংশই থাকে ইতিহাস নিয়ে। ধরুন একটা বইয়ের নাম দিয়েছি, টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস, কার লেখা। এটা কিন্তু ইতিহাস বইতে আপনি যদি সেই সময় সঠিকভাবে পড়েন আপনি কিন্তু পেয়ে যাবেন জিকে প্রশ্ন। আবার কখনো কখনো দেবে পলাশির যুদ্ধ কোন সালে কোন দিনে, যেভাবে একটা প্রশ্ন, যুদ্ধটা কোন সালে হয়েছিল সেটাও আপনি
বলে দিতে পারবেন ইতিহাস পাঠ থাকলে। এটা হচ্ছে জিকের প্রশ্ন। এবার একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার কথা বলি, যে আমি পশ্চিমবঙ্গের কথাই বলছি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, যেটাকে আমরা বলি যে সিভিল সার্ভিস পরীক্ষা, যেখান থেকে বিডিও, কমার্শিয়াল ট্যাক্স অফিসার, এসটি এখন বলা হচ্ছে বোধহয় সেল ট্যাক্স অফিসার বলতো, এখন বলা হয় জিএসটি ডিপার্টমেন্ট হয়ে গেছে, আরও বিভিন্ন সরকারি আধিকারিকের পদ, অফিসার পোস্ট। সেই পরীক্ষা যার জন্য দুটো পর্যায়ে আছে, একটা হচ্ছে প্রিলিমস বা প্রিলিমিনারি পরীক্ষা, একটা হচ্ছে মেন্স। প্রিলিমিনারি পরীক্ষায় 200 নম্বর অবজেক্টিভ থাকে, তার মধ্যে 50 নম্বর থাকে ইতিহাস থেকে। কিভাবে না, 50 নম্বর থাকে জেনারেল হিস্ট্রি, আর 50 নম্বর থাকে ইন্ডিয়ান, 25 নম্বর থাকে জেনারেল হিস্ট্রি, আর 25 নম্বর থাকে ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট। অর্থাৎ 200-র মধ্যে আপনি 50, অর্থাৎ 1/4, 25% প্রশ্ন ইতিহাস পড়েই পড়তে হবে। সেই কারণে যে ফিজিক্স অনার্স নিয়েও ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে চায়, তাকেও কিন্তু ইতিহাসকে খুব নিবিড়ভাবে পাঠ করতে হয়। ইতিহাসের ছাত্রদের কাছে কিন্তু এই বিষয়টা অনেক সহজ হয়ে যায়, যেটা ফিজিক্স অনার্সের বা সায়েন্সের বা কমার্সের বা ইতিহাস ছাড়া অন্য আর্টসের যে সাবজেক্ট, যে স্টুডেন্টরা আছে, তাদের কাছে কিন্তু নতুনভাবে বিষয়টা পড়তে হবে। এবার মেন্সের কথা আসে। মেন্সে ইংরেজি থাকে, বাংলা থাকে, অঙ্ক থাকে কম্পালসারি, আর তার সঙ্গে দুটো অপশনাল থাকে। এবিতে এবি দুটো গ্রুপ আছে বিসিএস এ, সেখানে দুটো অপশনাল, সিডিতে একটা অপশনাল। এই এ গ্রুপে বা বি গ্রুপেও যান বা সি বা ডি গ্রুপেই যান, আপনাকে একটা অপশনাল পেপার নিতে হবে। এবং ফিজিক্স অনার্সের ছেলেমেয়েরাও দেখবেন সেখানে হিস্ট্রি নিচ্ছে, তার কারণ তারা একবার ইতিহাসটাকে তাদের পড়তে হয়েছে নিবিড়ভাবে। সুতরাং তারা ফিজিক্সের জায়গায় যদি ইতিহাসটা নেয় অপশনাল পেপার হিসেবে, তাহলে কিন্তু একই সঙ্গে তাদের দুটো কাজ হয়ে যায়। সেই জন্য দেখবেন যে সায়েন্সের ছেলেরা কিন্তু ইতিহাস নিচ্ছে এবং ইতিহাস দিয়েই ডাব্লিউবিসিএস পরীক্ষাটা দিচ্ছে। কিন্তু আমরা যারা ইতিহাসের ছাত্র, তারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে অবহিত নয়। আর এটা করতে গেলে কিন্তু আমাকে আরো 3টে সাবজেক্টের উপরে মাধ্যমিক লেভেল থেকে একটু দখল রাখতে হয়, সেটা হচ্ছে ইংলিশ, বাংলা আর ম্যাথমেটিক্স। এগুলো কিন্তু মাধ্যমিক লেভেলের একটু একটু হায়ার স্ট্যান্ডার্ড। যেমন মাধ্যমিকের বোর্ডের বই না, কেসি নাগের বইয়ের অঙ্ক করতে হবে। ইংলিশের বেশিরভাগটাই থাকে গ্রামেটিক্যাল পোর্শন, সুতরাং গ্রামেটিক্যাল পোর্শনটা প্রথম থেকে 6 থেকে 12 যতক্ষণ থাকবে গ্রামেটিক্যাল পোর্শনটা খুব স্ট্রং রাখতে হবে। বাংলার গ্রামার খুব স্ট্রং রাখতে হবে, তার সঙ্গে চিঠি লেখা, প্রবন্ধ লেখা, এগুলোকে কিন্তু মানে যেগুলো হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং, সেগুলোকে কিন্তু নিজে থেকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে। মুখস্থ করে এই মাধ্যমিকের প্রবন্ধ পড়বো লিখবো, সেটা কিন্তু তখন থেকে করলে হবে না, তখন থেকেই নিজে লেখার অভ্যাসটা করতে হবে। আমি আজকে এইটুকুই রাখবো, তার কারণ অলরেডি 33 মিনিট হয়ে গেছে। আমি জানি না যে এটা ফেসবুকে দেওয়া যাবে কিনা, তার কারণ হচ্ছে আমি ইউটিউবে দিতে চাই না, কারণ আমার ইউটিউব চ্যানেলটা খুব একটা রিচেবল নয়, এখনো খুব একটা জনপ্রিয় হয়নি, আমি বেশি টেকসাভিও নয়, এটাই দিতে পারি না। আমি এটা চেষ্টা করব ফেসবুকেই দেওয়ার জন্য। এর আগে আমার একটা ইনকমপ্লিট ভিডিওতে অনেকেই বলেছিলেন, কমপ্লিট নয় ভিডিওটা ছিল, একটু কাটা অংশ দিতে পেরেছিলাম, সেখানে সবাই বলেছিলেন পুরোটা চাই। তাদের সেই চাহিদাটা মেটানোর জন্যই আজকে আমার এই উপস্থাপনাটুকু রাখলাম। আবার বলছি, আমি ইতিহাসের একজন পাঠক এবং সর্বোপরি ছাত্র। আমার মত গ্রহণ করবেন না গ্রহণ করবেন না, পুরোটাই আপনাদের উপরে নির্ভর করছে। নমস্কার।